ইসলামাবাদে কি আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান? উভয় দেশে কি আগ্রহী এই দ্বিতীয় দফার আলোচনায়? এসব প্রশ্নের উত্তর নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন। আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, আসলে ইসলামাবাদে কি চলছে? আমরা দেখছি যে এখানে পুনরায় একটা আলোচনায় বসার মতো একটা গুঞ্জন পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের। সবশেষ কি জানা গেল আসলে? 11 এপ্রিল যখন প্রথম দফা আলোচনাটা ভেস্তে গেল যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেটা ইসলামাবাদের বা পাকিস্তানের মধ্যস্থতা হয়েছিল, সেটা ভেস্তে যাওয়ার পর কিন্তু তখনও একটা আলোচনা, পুনরায় আলোচনার একটা শুরুর একটা ইঙ্গিত ছিল। এবং তারপর আমরা দেখেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি সৌদি আরব সফর করলেন, তুরস্ক সফর করলেন, কাতার সফর করলেন। আবার পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে আমরা দেখছি তিনি ইরান সফর করলেন, যুক্তরাষ্ট্রে গেলেন। সব মিলিয়ে কি পাকিস্তানের তরফ থেকে কি দুই পক্ষকে আবার আলোচনায় ফেরানোর একটা প্রচেষ্টা ছিল। এবং সেই অনুযায়ী আমরা যতটুকু জানতে পারি যে আজকে যে ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা হবে। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আগেই বলা হয়েছিল, ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছিল যে যুক্তরাষ্ট্রে ইসলামাবাদে যাচ্ছে আমেরিকান প্রতিনিধি দল, যে ইরানের সঙ্গে আলোচনার জন্য, দ্বিতীয় দফার আলোচনার জন্য। এই অনুযায়ী আমরা দেখলাম যে ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি। ইসলামাবাদে আগের মতো একটা লকডাউনের মতো পরিস্থিতি তৈরি করা হলো। রেড জোন সহ সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো। এবং এর সঙ্গে এটাও আমরা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটা বিমান কিন্তু ইসলামাবাদে এসেছে, মানে কোনো তার মানে কিছু প্রতিনিধি দল এসেছে। কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু আগে থেকে এই আলোচনা নিয়ে নেতিবাচক বার্তা দেওয়া হচ্ছিল যে তারা হরমুজ প্রণালী, বিশেষ করে হরমুজ প্রণালী সহ যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপ নিয়ে অসন্তোষ থেকে ইরান বলছিল তারা আলোচনায় অবস্থান যাবে কিনা, দ্বিতীয় দফায় আলোচনায় বসবে কিনা সে বিষয়টা তারা নিশ্চিত নন। কিন্তু যখন যুক্তরাষ্ট্র এসেছে, যে আমরা জানতে পেরেছি যুক্তরাষ্ট্র আসছে, তখন ইরান আজকে জানালো যে এখন পর্যন্ত তারা এই আলোচনায় বসবে কিনা তারা এটা একটা অনিশ্চিত। এখন পাকিস্তানের পক্ষ থেকেও কিছু কিন্তু বলা হচ্ছে না যে কারা আসছে, কারা বসবেন। ইরানের পক্ষ থেকে একটু জানানো হয়েছে যে তারা আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত এখনো নেয়নি। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল আলোচনায় বসতে যাচ্ছে, কিন্তু কারা যাচ্ছে, কি আলোচনা হবে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার হচ্ছে না। সবাই একটা ঢাক গুড়গুড় অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে সব তরফ থেকে। আচ্ছা, দ্বিতীয় দফায় আলোচনায় বসার ক্ষেত্রে ইরান বরাবরই এক রকমের অনীহা প্রকাশ করে আসছে। এর কারণটা কি? আচ্ছা, ইরানের অনীহাটা কিন্তু ইরান স্পেসিফিক সুনির্দিষ্ট করে বলেছিল কি যে যখন যুক্তরাষ্ট্র 11 তারিখের আলোচনা যখন ভেস্তে গেল, তারপর ইরান বলছিল যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আন্তরিক নয়। এবং যেটা আবার তারা বারবার বলছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের অভিযোগ ছিল বিশ্বাসভঙ্গ এবং যুক্তরাষ্ট্রের কথার প্রতি তারা আস্থা পাচ্ছে না। এটা আগেও তারা দেখিয়েছে, আগে বিভিন্ন নজির দিয়ে তারা দেখিয়েছে, যে কারণে তারা মনে করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাটা আসলে ফলপ্রসূ হচ্ছে না। এই কারণে যুক্তরাষ্ট্রের আচরণের কারণে আমরা দেখলাম এটার মধ্যে ইরানের এই বক্তব্যের ব্যাপারে যৌক্তিকতা কিন্তু আছে। আপনি দেখুন যে যখন এই আলোচনাটা মানে যুদ্ধবিরতিটা শুরু হলো, তারপর প্রথম আলোচনা হলো, তারপরে কিন্তু 17 তারিখে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছিল। যখন দিয়েছিল তার আগে কিন্তু যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে একটা অবরোধ জারি করেছিল, নৌ অবরোধ জারি করেছিল। যখনই ইরান খুলে দেওয়ার পর ট্রাম্প যখন বললেন যে নৌ অবরোধ চলবে, তখন কিন্তু ইরান 24 ঘন্টার মাথায় কিন্তু আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিল। তার মানে ইরান বারবারই এটা বলতে চাইছে যে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে, নইলে তারা এই আলোচনাটা কোনো ফলপ্রসূ আলোচনা হবে না, সেই ধরনের আলোচনায় তারা যাবে না। আপনার মাধ্যমে জানতে পারলাম যে আমরা ইতিমধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকটি বিমান উড়ে আসার খবর পাওয়া গেছে। এবং আচ্ছা, এই যে আলোচনায় বসতে আসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কারা আসছেন? আর সেই আগের প্রতিনিধি দল নাকি নতুন কেউ? দেখুন, গতবার যখন আলোচনা হয়েছিল তখন ইরানের পক্ষ থেকে ছিলেন ইরানের পার্লামেন্টারি স্পিকার বাগের গালিবাফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এরা দুজন নেতৃত্ব দিয়েছিলেন। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, এবং তার সঙ্গে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কূটনৈতিক আলোচনায় আমরা উপস্থিত দেখি। এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় জেডি ভান্সি থাকবেন বলে কিন্তু প্রথমে জানানো হয়েছিল। 3 দিন আগেও কিন্তু জানানো হয়েছিল জেডি ভান্সি থাকবেন। ট্রাম্পও বলেছিলেন জেডি ভান্স যাবেন, কিন্তু গতকাল জানানো হয়েছিল যে জেডি ভান্স যাচ্ছেন না, এই আলোচনায় যাচ্ছেন না, এই কারণে যে নিরাপত্তাজনিত আশঙ্কা থেকে তিনি এই আলোচনায় তিনি অংশ নিচ্ছেন না। তার মানে কে যাচ্ছেন সেটা কিন্তু আবার প্রকাশ করা হয়নি। আবার আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার খবর পাচ্ছি যে জেডি ভান্সি যাচ্ছেন। তাহলে এই কে যাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি আমাদের কাছে। এটা হতে পারে যেটা হয়, যেটা আলোচনার টেবিলে, যেটা মূল আলোচনার বাইরে কিন্তু অনেক আলোচনায় কিন্তু হয়। তো এমনও হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনার ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করতে বা ভিত্তি তৈরি করতে কর্মকর্তা পর্যায়ে আলোচনাও হতে পারে। এমন কিছু কিন্তু অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ধরনের আলোচনার ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আর ইরানের ক্ষেত্রেও তাও হতে পারে।
ট্রাম্পের বেশ আগ্রহ দেখা যাচ্ছে আসলে এই আলোচনাকে নিয়ে। তিনি আসলে এখন চাপে রয়েছেন কিনা? ট্রাম্পের আগ্রহ মানে হচ্ছে কি এই যে যুদ্ধটা উনি উনি শুরু করেছিলেন, যে গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার মধ্য দিয়ে। হুম। তো সেখান থেকে হচ্ছে কি তার বেরিয়ে আসার একটা চাপ কিন্তু তার তৈরি হয়েছে ঘরে এবং বাইরে সব দিক থেকে। ট্রাম্প যেভাবে চেয়েছিলেন এই যুদ্ধটা চালিয়ে নেবেন, হুম। সেভাবে কিন্তু হয়নি, কোনোটাই হচ্ছে তার মন মতো হয়নি। যেই কারণে হচ্ছে যে ট্রাম্প কিন্তু নিজেই কিন্তু প্রথম বলেছেন ইরানের সঙ্গে আলোচনা হবে, এটা ইরানের আগেই কিন্তু ট্রাম্প নিজে বলেছিলেন। হুম। এবং তারপরে হচ্ছে কি দ্বিতীয় দফা আলোচনার কথাও কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে আগে বলা হয়েছে যে দ্বিতীয় দফা ইরানের সঙ্গে বৈঠক হচ্ছে। তার মানে হচ্ছে একটা আলোচনার জায়গা বা আলোচনার চাপ কিন্তু ট্রাম্প অনুভব করছেন। এটা এই কারণে যে আপনি যদি সর্বশেষ জনমত এনবিসির জনমত জরিপে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের 37 মানে 37% মানুষ এখন ট্রাম্পের প্রতি সন্তুষ্ট কার্যক্রমে। এটা ছিল যখন ট্রাম্প 2 বছর আগে যখন কার্যক্রম প্রধানমন্ত্রীর পদে ফিরেছিলেন, রাষ্ট্রপতির পদে ফিরেছিলেন, তখন হচ্ছে গিয়ে এই অ্যাপ্রুভাল রেটিং ছিল তার 50%। সেটা থেকে কিন্তু কমতে কমতে এই পর্যায়ে এসেছে। এবং এর সঙ্গে আরো দেখা যাচ্ছে রিপাবলিকানদের মধ্যেও কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তা কমছে, 4% কমেছে। এই কারণে যে সামনে এটা কারণ কি সামনে মধ্যবর্তী নির্বাচন, আর মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা হচ্ছে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে হচ্ছে গিয়ে ট্রাম্প প্রশাসনকে কিন্তু বারবার হচ্ছে গিয়ে বাধাগ্রস্ত হতে হবে হচ্ছে গিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়নে। তো সেই জায়গা থেকে ট্রাম্প কিন্তু ঘরের মধ্যে একটা চাপে আছেন, কারণ দ্রব্যমূল্য মানে জ্বালানির দাম বেড়ে গেছে। এটা যুক্তরাষ্ট্রে হচ্ছে একটা ক্ষোভ তৈরি করেছে, ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ আমরা দেখেছি। আর বাইরে থেকে যেটা হয় যে হরমুজ প্রণালী যখন আটকে যাচ্ছে, হরমুজ প্রণালী আটকে থাকার কারণে হচ্ছে তেল পরিবহন, একটা তেল বাণিজ্য, তেলের বাজার কিন্তু অস্থির। বারবার আপনি দেখছেন তেলের বাজার কিন্তু হচ্ছে কি দুই একটা সিদ্ধান্তের কারণে তেলের বাজার কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। আমরা দেখছি তেলের দাম কিন্তু অপরিশোধিত তেলের দাম $120 পর্যন্ত উঠে গিয়েছিল। তারপরে আবার যুদ্ধবিরতি বা আলোচনার মধ্যে দিয়ে একটু কমেছিল, কিন্তু আবার আলোচনার ইরান যখন হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে আলোচনার টেবিল থেকে না আসার সিদ্ধান্ত জানাচ্ছে, তখন কিন্তু আবার হচ্ছে গিয়ে তেলের দাম বেড়ে যাচ্ছে, যে এখন হচ্ছে গিয়ে $94 হচ্ছে গিয়ে হয়ে গেছে তেলের দাম বেড়ে একটু। তো এই বিষয়গুলো হচ্ছে নিয়ে ট্রাম্প কিন্তু চাপে আছে, এবং আরব দেশগুলোও কিন্তু চাপে আছে। যুদ্ধের কারণে হচ্ছে গিয়ে আরব মানে আরবের যে ধনী দেশগুলো আছে তারাও তাদের অর্থনীতিও চাপে পড়ছে। তো এরা আবার যুক্তরাষ্ট্রের মিত্র। তো সব দিক থেকে ট্রাম্প এক ধরনের চাপে আছে। যে যুদ্ধ উনি শুরু করেছিলেন সেই যুদ্ধ তাকে বেরিয়ে আসার পথ খুঁজতে হচ্ছে, বেশার পথ তিনি করছেন। সেই জন্য হচ্ছে একটা চুক্তি, কিন্তু ট্রাম্প কিন্তু নিজেই বলছেন ইরানের সঙ্গে একটা চুক্তি হবে, ইরানকে একটা চুক্তি করতেই হবে। কিন্তু এই চুক্তি করতেই হবে বিষয়টা হচ্ছে উনি অন্য ক্ষেত্রে যেটা বলতেন যে হচ্ছে ইরানকে চাপ দিয়ে একটা চুক্তি করানোর কথা বলছেন, কিন্তু ইরানের ক্ষেত্রে তা হচ্ছে না। এবং ইরানের ভাইস প্রেসিডেন্ট রেজা আরিফ কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে ট্রাম্পকে মনে রাখতে হবে, যে যুক্তরাষ্ট্রকে মনে রাখতে হবে ইরান ভেনেজুয়েলা না, যেটা ভেনেজুয়েলায় তিনি অধিনায় করেছিলেন সেটা ইরানের ক্ষেত্রে হচ্ছে খাটবে না। এই জায়গায় হচ্ছে ট্রাম্প আসলে বেরিয়ে যাওয়ার পথ করছেন, কিন্তু চাপের মধ্যেই আছেন তিনি, এটা বলা যায়। আচ্ছা, মনিরুল ইসলাম, আমরা খবর পেয়েছি একরকম যে হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ আবার আটক করেছে যুক্তরাষ্ট্র। তো এর কোনো প্রভাব কি আলোচনায় পড়ছে কিনা? অবশ্যই পড়ছে। আপনি জানেন হরমুজ প্রণালীতে যেটা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের একটা জাহাজকে যুক্তরাষ্ট্র গুলি করে থামিয়েছে, গতিপথ রুদ্ধ করেছে এবং তারপর সেটাকে জব্দ করেছে। এই জব্দ করার পরে কিন্তু হচ্ছে ইরানের হচ্ছে গিয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছিল, যেটার সমুচিত জবাব তারা ইরান দেবে। এবং এরপরে আমরা দেখেছি ইরান কিন্তু ড্রোন হামলা করেছে আমেরিকান ডেস্ট্রয়ারের উপর। তার মানে হচ্ছে উপসাগরে হচ্ছে গিয়ে এখন যেটা হয়েছে যে যুক্তরাষ্ট্রের যে নৌ অবরোধটার মূল লক্ষ্য হচ্ছে ইরান থেকে কোনো জ্বালানি তেল হচ্ছে গিয়ে বাইরে যাবে না, এবং ইরানের কেউ জ্বালানি তেল আনতে ইরানের বন্দরে ভিড়বে না। এটা কার্যকর করাই হচ্ছে কি এই নৌ অবরোধের লক্ষ্য। কিন্তু এই নৌ অবরোধের মধ্য দিয়ে হচ্ছে কি একটা নৌ যুদ্ধ দিয়ে যদি গড়িয়ে যায়, তাহলে পরিস্থিতি আর একটু ভয়াবহ হবে। এবং ইরান যে হামলা করেছে, এই হামলা জবাব দিচ্ছে। এবং ইরান কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগেই হচ্ছে কি যে কথা বললেন যে ইরানের সঙ্গে আলোচনাটা, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের বসাটা এখনো নিশ্চিত নয়। কারণ এটা বললেন কিন্তু এই হামলার পরই কিন্তু বললেন। তার মানে হচ্ছে গিয়ে ট্রাম্প চাপ দিতে চাইছেন, চাপ দিয়ে হচ্ছে ইরানকে বসাতে চাইছেন আলোচনার টেবিলে। কিন্তু এইটা কিন্তু হচ্ছে গিয়ে আসলে বুমেরাং হচ্ছে, বারবার ইরান হচ্ছে গিয়ে সরে যাওয়ার কিন্তু পথ খুঁজে পাচ্ছে। একবার দেখুন আপনি এই মুহূর্তে ট্রাম্পের যতটা আলোচনার আগ্রহ দেখছি, এবং সেই সঙ্গে আমার পাকিস্তানের তৎপরতা দেখছি আলোচনায়। কারণ হচ্ছে পাকিস্তান দীর্ঘদিন পর হচ্ছে গিয়ে প্রচারের প্রাৎপদিবেশ হচ্ছে এইটার মধ্যস্থতা করতে গিয়ে। তার মানে তাদের পক্ষ থেকে কিন্তু আলোচনার একটা জোর তৎপরতা আছে, কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু সেরকম দেখছি না, হেলদোল দেখছি না ইরান। কারণ ইরান বুঝে গেছে যে হরমুজ প্রণালী যতদিন হচ্ছে গিয়ে এই অবস্থা থাকবে, তাতে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র কিংবা অন্যদেরকে হচ্ছে গিয়ে ইরানের সঙ্গে আলোচনায় আসলে আসতেই হবে, যে বিশ্ব বাণিজ্যের এই পথটা হচ্ছে গিয়ে উন্মুক্ত করার জন্য। ফলে ইরান এই জায়গায় হচ্ছে গিয়ে আসলে মানে এই আলোচনা বা এই যুদ্ধ হচ্ছে ইরানকে অনেকটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রকের ভূমিকায় আসলে চালকের আসলে আমরা এখন ইরানকে দেখছি। ফলে হচ্ছে গিয়ে এই মুহূর্তে হচ্ছে গিয়ে আসলে ট্রাম্প ইরানকে যতই নতি স্বীকার করতে বলুক, আসলে পরিস্থিতিটা এমন হবে যে হচ্ছে আসলে ইরানের কাছেই আসলে নতি স্বীকারের দিকে যাওয়ার মতো পরিস্থিতি আসলে হচ্ছে। ধন্যবাদ মনিরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তৃতীয় দফার আলোচনার বিষয়ে।
আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।